শুরু করতে চলেছি কৃষ্ণকান্তের উইল উপন্যাসের, যা দেখবে এমএস সিলেবাসেও তোমাদের আছে। এটা তোমাদের আমার আগে বলা হয়নি। পিএসসির জন্য যারা পড়াশোনা করছো তারা তো পড়ছোই কৃষ্ণকান্তের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাস। যারা তোমরা এমএ পড়ছো তারাও কিন্তু কৃষ্ণকান্তের উইল তোমাদের কিন্তু সিলেবাসে আছে, ঠিক আছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএস সিলেবাসে কিন্তু আছে। তো সেই কৃষ্ণকান্তের উইলের আজকে কিন্তু চলছে, আমি পড়াবো 23তম পরিচ্ছেদ, ঠিক আছে? 23তম পরিচ্ছেদ। দেখো, সেই রাত্রি প্রভাত না হইতেই ভ্রমর স্বামীকে পত্র লিখিতে বসিল। সে রাত্রি প্রভাত না হইতেই ভ্রমর স্বামীকে পত্র লিখিতে বসিল। মানে যেদিন কি হয়েছিল সেই পড়িয়েছিলাম আগের পরিচ্ছেদে তোমাদের, যে রোহিণী ভ্রমরের কাছে এসেছিল এবং ভ্রমর কিন্তু তাকে মারেনি, তাই তো? এবার ভ্রমর তো রোহিণীকে সহ্য করতেই পারলো না। সে যখন বলল 7,000 গয়নার পরিবর্তে 3,000, তুমি ভুল শুনেছ। তা ভ্রমর রোহিণীকে কিচ্ছু করেনি, সে পা দিয়ে গয়নাগুলো ঠেলে ফেলে দিয়েছিল, তাই তো? তারপর এখানে ঔপন্যাসিক বলছেন যে ছেলে যখন ঝগড়া করলে জননী আপনার ছেলেটিকে মারে, পরের ছেলেটিকে তো আর মারতে যায় না। কী প্রসঙ্গে এই কথা বলেছে যদি প্রশ্ন আসে, তাহলে কিন্তু তোমাদের উত্তর কি হবে তোমরা কিন্তু তার জন্য আমার সাথে যোগাযোগ করে নিও যারা নোটস পেতে চাও। আমি একটা ছোট্ট হিন্টস দিয়ে রাখছি, সেটা হলো আমি এমএ স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যারা হিন্টস পেতে চাও, মানে উত্তর পেতে চাও, ঠিক আছে? আর যারা পিএসসির জন্য পড়ছো তাদের ক্ষেত্রে বলছি, এমনি বোঝাচ্ছি যে সেটার আমি কেন বলেছিল বলে দিচ্ছি। দেখো ছোট করে, যে ছেলে ঝগড়া করিলে জননী আপনার ছেলেটিকে মারে, পরের ছেলেটিকে মারে না। ঔপন্যাসিক কোন প্রসঙ্গে এই উদ্ধৃতি টেনে এনেছেন বা কোন প্রসঙ্গে এই কথা বলেছেন, ঠিক আছে? ঔপন্যাসিক কোন প্রসঙ্গে উপন্যাসে এই কথা বলেছেন, তখন কিন্তু বলতে হবে যে ভ্রমর তার ক্ষীরোদা চাকরানির ওপর জুলুম করতো, জোর জুলুম করতো এবং তার ওপর অত্যাচার করতো, তাকে মারতো, তাকে গালাগালি দিত, সব কিছু করতো, বকতো। কারণ সে ছিল তার আপনার নিজের চাকরানি, তার উপর তার একটা অধিকার বোধ জন্মে গিয়েছিল। কিন্তু রোহিণী তার কেউ ছিল না, তার সাথে রোহিণীর কোনো আতের সম্পর্ক ছিল না, সে বান্ধবীও ছিল না, কেউ ছিল না, সঙ্গীও ছিল না। সে বরং তার সংসার ভেঙে দিতে চেয়েছিল, তাই তো? গোবিন্দলালের সঙ্গে তার যে সম্পর্কের কথা ভ্রমর জেনেছিল, বা তার যে সম্পর্ক আছে গোবিন্দলালের সঙ্গে, যে কাহিনী যত এগিয়েছে গোবিন্দলালের সাথে রোহিণীর একটা সম্পর্কের কথা সম্পর্কের কথা জানা গেছে। সেখানে কিন্তু ভ্রমরের সংসার ভেঙে দিয়েছে রোহিণী। সেই কারণে কিন্তু সে কখনোই রোহিণীর গায়ে হাত দেয়নি, ঠিক আছে? রোহিণীকে গালিগালাজও করেনি। কিন্তু ক্ষীরোদা যদি রোহিণীর বিরুদ্ধে যখন রোহিণীর হয়ে কথা বলতে আসে, রোহিণীর নামে কথা বলতে আসে, মানে গোবিন্দলালের সাথে বলেছিল, গোবিন্দলালের সাথে যখন রোহিণীর একটা সম্পর্ক হয়েছে, এটা পাঁচি চালালনি দেখেছিল সেদিন বাগানবাড়ি থেকে বেরোচ্ছে। তো এই প্রসঙ্গ যেহেতু আসছে, তখন ক্ষীরোদা এসে কিন্তু তাকে বলছে, ভ্রমরকে এই খবরটা জানাচ্ছে। তখন কিন্তু রাগটা ক্ষীরোদার উপর ভ্রমর দেখিয়েছে, কারণ তার ওপর একটা অধিকারবোধ জন্মে গেছে। কার? ভ্রমরের। কিন্তু রোহিণীর ওপর কোনো অধিকারবোধ জন্মায়নি ভ্রমরের, কারণ তার সাথে তার তেমন কোনো আতের সম্পর্ক ছিল না। এই ব্যাপারটা বোঝানোর জন্যই বা এই বিষয়টিকে উন্মোচন করার জন্যই, এই পাঠকের সামনে উন্মোচনের জন্যই ঔপন্যাসিক বলেছেন ছেলে ঝগড়া করলে জননী আপনার ছেলেটিকে মারে, পরের ছেলেটিকে মারে না। এটা ছিল আগের পরিচ্ছেদের শেষাংশ, ঠিক আছে? এবার শুরু করছি। দেখো, 23তম পরিচ্ছেদে সে রাত্রি প্রভাত না হইতেই ভ্রমর স্বামীকে পত্র লিখিতে বসিল, ঠিক আছে? সেই ঘটনার পর রাত্রিবেলা সে পত্র লিখছে তা গোবিন্দলালকে। ভ্রমর লেখাপড়া গোবিন্দলাল শিখাইয়াছিলেন, কিন্তু ভ্রমর লেখাপড়ায় তত মজবুত হইয়া উঠে নাই। ফুলটি, পুতুলটি, পাখিটি, স্বামীটিতে ভ্রমরের মন ছিল। ফুল ভালোবাসত, তার পুতুল খেলতে ভালোবাসত, স্বামীকে ভালোবাসত, লেখাপড়া বা গৃহকর্মে তত নহে। কাগজ লইয়া লিখিতে বসিলে একবার মুছিত, আরেকবার কাটিত, একবার কাগজ বদলাইয়া আবার মুছিত, আবার কাটিত, শেষে ফেলিয়া রাখিত। 2-3 দিনে একখানা পত্র শেষ হইত না। কিন্তু আজ সে সকল কিছুই হইল না। দেখো, আজ সে সকল কিছুই হইল না বলতে
2-3 দিনে একটা পত্র সে 2-3 দিন লাগিয়েছে লিখতে, ঠিক আছে, মুছছে, কাটছে, লিখছে এইভাবে। কিন্তু লেখাপড়ায় অতটা তো পটু ছিল না, কিন্তু আজ সে সকল কিছু হইল না, সে ঝরঝরে লিখে গেল। টেরা বেঁকা ছাদে লেখা যাহা লেখনির অগ্রে বাহিল, মানে টেরা বেঁকা যা পারলো লিখলো, আজ তাহাই ভ্রমরের মঞ্জুর। মগুলা স্বর মতো হইল, মানে ম লিখছে শয়ের মতো, স হয়ে যাচ্ছে, সগুলো ময়ের মতো হইল, ধগুলো ফয়ের মতো, ফগুলো থয়ের মতো, আর থগুলো ক্ষয়ের মতো দেখাচ্ছে। ইকারের স্থানে আকারের একেবারে লোপ, যুক্ত অক্ষরের স্থানে পৃথক পৃথক অক্ষর, কোনো ক্ষেত্রের অক্ষরের লোপ হয়ে গেছে, নেই অক্ষর। ভ্রমর কিছু মানিল না, যা পারল লিখে গেল। ভ্রমর আজি 1 ঘণ্টার মধ্যে এক দীর্ঘ পত্র স্বামীকে লিখিয়া ফেলিল। 1 ঘণ্টায়। কাটাকুটি যে ছিল না এমতো নহে, আমরা পত্রখানির কিছু পরিচয় দিতেছি। ভ্রমর লিখছে, দেখো পত্রটা কেমন ছিল। সেবিকা শ্রী ভ্রমরা, তারপর ভ্রমরা কাটিয়া ভ্রমরা করিল, দাসসাত। তাহলে প্রশ্ন আসতে পারে পিএসসিদের জন্য বলছি, এছাড়া যারা সেমিস্টারে যারা পরীক্ষা এমএতে দিচ্ছ, এমএ পরীক্ষা, তারাও কিন্তু তোমাদের কিন্তু শর্টে আসতেই পারে যে ভ্রমরা কেটে কিন্তু কি লিখেছিল ভ্রমর, ভ্রমরা ভয়রফলা ম রয়াকা, ঠিক আছে। দাস্যা, আগে দাম্মা, তারপরে কাটিয়া দাস্য, ঠিক আছে, তাহা কাটিয়া দাস্য করলো, তারপর দাস্যাহ করলো, বিসর্গ দিল, ঘটিয়া উঠে নাই। প্রণামা, লিখিতে প্রথমে দন্তেশ্বয় রফলা, তারপর তালবেশ্বয় রফলা, শেষে কিন্তু পয় রফলা। নিবেদনঞ্চ, প্রথম নিবেদনঞ্চ তা প্রথমে নিবেদন বলে না, নিবেদন, সেই নিবেদনঞ্চ লিখেছিল প্রথমে নিবেদনঞ্চ, তারপর নিবেদনঞ্চ, বিশেষ বয়সী তালবেশ্বয় দন্তেশ্বয়, বিশেষ হস্যই তালবেশ্বয় মূর্ধন্যশয় বিসর্গ, হইয়া উঠে নাই, ঠিক আছে। বুঝতে পারছো নিশ্চয়ই, এই বানানগুলো সে ভুল করেছিল। এইরূপ পত্র লেখার প্রণালী, যাহা লিখিয়াছিল তাহার বর্ণগুলি শুদ্ধ করিয়া ভাষা একটুকু সংশোধন করিয়া নিম্নে লিখিতেছি। যেমন দেখো, পত্র হচ্ছে, সেদিন রাত্রে বাগানে কেন তোমার দেরি হইয়াছিল, তাহা আমাকে ভাঙিয়া বলিলে না। 2 বৎসর পরে বলিবে বলিয়াছিলে, কিন্তু আমি কপালের দোষে আগেই তাহা শুনিয়াছি, কেন দেখিয়াছি। তুমি রোহিণীকে যে বস্ত্রালঙ্কার দিয়াছ, তাহা সে স্বয়ং আমাকে দেখাইয়া গিয়াছে। তুমি মনে জানো বোধ হয় যে তোমার প্রতি আমার ভক্তি অচলা, তোমার উপর আমার বিশ্বাস অনন্ত, আমিও তাহা জানিতাম, কিন্তু এখন বুঝিলাম যে তাহা নহে। যতদিন তুমি ভক্তির যোগ্য, ততদিন আমারও ভক্তি, যতদিন তুমি বিশ্বাসী, ততদিন আমারও বিশ্বাস। এখন তোমার উপর আমার ভক্তি নাই, বিশ্বাসও নাই, তোমার দর্শনে আমার আর সুখ নাই। তুমি যখন বাড়ি আসিবে, আমাকে অনুগ্রহ করিয়া খবর লিখিও। আমি কাঁদিয়া কাটিয়া যেমন করিয়া পারি পিত্রালয়ে যাইব। দেখো, ঔপন্যাসিক পত্র কিন্তু পত্রের মতো করেই লিখে গেছেন। ভ্রমর ওটা আগোছালো লিখেছিল, কোথায় কোথায় আগোছালো সেটা এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। গোবিন্দলাল যথাকালে সেই পত্র পাইলেন, তাহার মাথায় বজ্রাঘাত হইল। কেবল হস্তাক্ষরে এবং বর্ণাশুদ্ধির প্রণালী দেখিয়া তিনি বিশ্বাস করিলেন যে এ ভ্রমরেরই লেখা। একমাত্র বিশ্বাসযোগ্য যে এ ভ্রমর লিখেছে, অন্য কেউ হলে এতটা ভুল হতো না। তথাপি মনে অনেকবার সন্দেহ করিলেন ভ্রমর তাহাকে এমন পত্র লিখিতে পারে, তাহা কিন্তু তিনি কখনো বিশ্বাস করেন নাই। সেই ডাকে আরও কয়েকখানা পত্র আসিয়াছিল। গোবিন্দলাল প্রথমেই ভ্রমরের পত্র খুলিয়াছিলেন, পড়িয়া স্তম্ভিতের ন্যায় অনেকক্ষণ নিশ্চেষ্ট রহিলেন। কিছুক্ষণ ধরে না স্তম্ভিত হয়ে গেলেন যে ভ্রমর এই ব্যাপারগুলো বিষয়টা জেনে গেল, আর সেই নিয়ে আমায় পত্র লিখছে। তারপর সে পত্রগুলি অন্য মনে পড়িতে আরম্ভ করিলেন। তন্মধ্যে ব্রহ্মানন্দ ঘোষের একখানি পত্র পাইলেন। এত পত্রের মধ্যে ব্রহ্মানন্দ ঘোষ একটা পত্র লিখেছিল। কবিতা প্রিয় ব্রহ্মানন্দ লিখিতেছেন, ভাই হে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখড়ের প্রাণ যায়। তোমার উপর বৌমা সকল দৌরাত্ম্য করিতে পারেন, কিন্তু আমরা দুঃখী প্রাণী, আমাদিগের উপরে দৌরাত্ম্য কেন? তিনি বলছে, বৌমা বলতে এখানে ভ্রমর, তোমার উপর বৌমা দৌরাত্ম্য করিতে পারে, কিন্তু আমরা তো দুঃখী মানুষ, আমাদের উপর তুমি এই দৌরাত্ম্য করছো কেন? তিনি রাষ্ট্র করিয়াছেন যে তুমি রোহিণীকে 7,000 টাকার অলঙ্কার দিয়াছ, আরও কত কদর্য কথা রটিয়াছে, তাহা তোমাকে লিখিতে লজ্জা করে। যাহা হোক, তোমার কাছে আমার নালিশ, তুমি ইহার বিহিত করিবে, নহিলে আমি এখানকার বাস উঠাইব। ইতি, আমি এখান থেকে না হলে উঠে যাব, তুমি এর বিহিত করো। তুমি এই রকম কেন রটলো, তুমি দিয়েছো কেন? গোবিন্দলাল আবার বিস্মিত, আবার অবাক হয়ে গেল। ভ্রমর রটাই আছে, ভ্রমর এই কথাগুলো রটিয়ে, তার ভ্রমরের নামে
কি রটনা রটেছে, যে রটনাটা রটেছে সেটা ভ্রমরের নামে উঠে এসেছে, যে ভ্রমর রটিয়েছে, তাই তো? মর্ম কিছুই না বুঝিতে পারিয়া গোবিন্দলাল সেই দিন আজ্ঞা প্রচার করিলেন যে এখানকার জলবায়ু আমার সহ্য হইতেছে না, এখানকার জলবায়ু আমার সহ্য হইতেছে না, আমি কালই বাটি যাইব, এখানকার জলবায়ু সহ্য হচ্ছে না, আমি কালই বাটি যাইব, নৌকা প্রস্তুত করো। বলছে নৌকা প্রস্তুত করো, বাড়ি যাবে, বাটি অর্থে এখানে বাড়ি। পরদিন নৌকারোহণে বিষণ্ণ মনে গোবিন্দলাল গৃহে যাত্রা করিলেন। তাহলে পরের দিনে বিষণ্ণ মনে সে যাত্রা করলো গৃহের উদ্দেশ্যে। চতুর্বিংশতিতম পরিচ্ছেদ। চতুর্বিংশতিতম পরিচ্ছেদে দেখো কি আছে, যাহাকে ভালোবাসো তাহাকে নয়নের আর করিও না। যাকে তুমি ভালোবাসো তাকে নয়নে নয়নে রাখো, নয়ন থেকে তুমি তাকে উপেক্ষা করো না বা নয়নের আর করিও না, নয়ন থেকে দূরে যেতে দিও না। যদি প্রেম বন্ধন দৃঢ় রাখিবে তবে সুতা ছোট করিও না। যদি বন্ধনটা দৃঢ় করতে হয় সুতোটাকে মজবুত করো, মোটা সুতোয় বন্ধনকে বাঁধো শক্ত করে, মানে সুতো যেন আলগা না হয়ে যায়। আচ্ছা, ছোট সুতাকে কিন্তু ছোট করিও, তবে সুতোটাকে লম্বা করলে কিন্তু হবে না, তাহলে সুতো কিন্তু সরু হয়ে যাবে, মোটার তো থাকবে না, বুঝতে পারছো? সুতো ছোট তো করবে, সুতো কাছাকাছি থাকবে, মোটা। বুঝতে পারছো কেমনভাবে উনি এখানে উপমা ব্যবহার করেছেন? বাঞ্ছিতকে উপমা অর্থে উনি এখানে দার্শনিক মনোভাব এইগুলো, ঠিক আছে? বাঞ্ছিতকে চোখে চোখে রাখিও, অদর্শনে কত বিস্ময় ফল ফলে। যাহাকে বিদায় দিবার সময় কত কাঁদিয়াছ মনে করিয়াছ, বুঝি তাহাকে ছাড়িয়া দিন কাটিবে না। কয়েক বৎসর পরে তাহার সহিত আবার যখন দেখা হইয়াছে তখন কেবল জিজ্ঞাসা করিয়াছ ভালো আছো তো, হয়তো সে কথাই হয় নাই, আন্তরিক বিচ্ছেদ ঘটিয়াছে তো মনের বিচ্ছেদ ঘটে গেছে, তখন তার কথাই হবে না। হয়তো রাগে অভিমানে আর দেখাই হয় নাই, তত নাই হোক একবার চোখের বাহির হইলেই যা ছিল তার হয় না। মানে ভ্রমর আর গোবিন্দলালের কথা আসছে, যে গোবিন্দলাল ভ্রমর গোবিন্দলালের কাছে যেমন ছিল, বা ভ্রমরের চোখে গোবিন্দলালের যে জায়গা ছিল, ভ্রমরের হৃদয়ে যে জায়গা ছিল, সেই হৃদয়ে সেই জায়গাটা আর নেই, সেটা গোবিন্দলাল বুঝে গেছে। এবার দেখো, যা যায় তার আসে না, একবার যা চলে যায় সে কি আর ফিরিয়ে আনা যায়? কোনো মানুষের বিশ্বাস যদি একবার ভেঙে যায় সেই বিশ্বাসকে আবার ফিরিয়ে আনা যায়? কখনো যায় না, ঠিক আছে? যা ভাঙে তার গড়ে না। একবার যদি কোনো জিনিস ভেঙে যায়, ধরো একটা কাঁচের বাটি, ধরো একটা কাঁচের গ্লাস ভেঙে গেলে সেটা কি আবার তুমি জুড়তে পারবে না, ক্ষতি হবে তোমারই, জোড়ার চেষ্টাও কেউ করে না, ওটা কখনো জোড়া যায়ও না, তাই তো? মুক্তবেণীর পর যুক্তবেণী কোথায় দেখিয়াছ? বেণীটা মুক্ত হয়ে গেছে, মানে ধরো ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা আলাদা করে দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানাকে আলাদা স্টেট করে দেওয়া হয়েছে, আবার কি জুড়বে? কখনো হয়? মুক্ত বেণী হয়ে গেছে, অন্ধ্রপ্রদেশের আছে, তেলেঙ্গানা, ভারতবর্ষ আলাদা, শ্রীলঙ্কা আলাদা, তাই তো? শ্রীলঙ্কা তো বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটাকে আবার কি জুড়ে যাবে নাকি? সেটা কি হয় কখনো? দেখিয়াছো যুক্ত বেণী? ভ্রমর গোবিন্দলালকে বিদেশ যাইতে দিয়া ভালো করেন নাই। এই সময়ে দুইজনে একত্রে থাকিলে এই মনের মালিন্য বুঝি ঘটিত না। বাচনিক বিবাদে আসল কথা প্রকাশ পাইত। বাচনিক যখন বিবাদ হতো, বাচনিক বিবাদ বলতে মুখে মুখে যখন ঝগড়া হতো, কথার মাধ্যমে এই বিবাদ হলে একে অপরের সাথে বিবাদ ওর জন্য অনেক সময় ভালো, তাই তো? ভ্রমরের এত ভ্রম ঘটিত না, এতটাও ভ্রমর থাকতো না। আদৌ 7,000 টাকার গয়না দিয়েছে কি না, শাড়ি গয়না দিয়েছে কি না, সেই নিয়ে তার এত ভ্রম আসতো না, বা তার আগে খবরটা জানার আগে এত ভ্রমের মধ্যে থাকতো না, বিশ্বাস করবো কি করবো না, হ্যাঁ, এই ব্যাপারগুলো হতো না। এত রাগ হতো না, রাগে এই সর্বনাশ হতো না, সে পত্র লিখতো না, তাই তো? আর সর্বনাশ বলতে এর থেকে বড় সর্বনাশ কি? গোবিন্দলাল ভ্রমরের চোখে বা ভ্রমরের হৃদয়ে যে জায়গায় ছিল, যে স্থানে ছিল, সেই স্থানে তো আর থাকতে পারলো না, সেই বিশ্বাসের জায়গাটা তো টলে গেল, তাই না? সেই জন্য এই কথা বলা হচ্ছে। যাই হোক, নিজের জায়গাকে গোবিন্দলাল ধরে রাখতে পারল না। গোবিন্দলাল স্বদেশে যাত্রা করিলে নায়েব কৃষ্ণকান্তের নিকট এক এত্তেলা পাঠাইল যে মধ্যমবাবু অদ্য প্রাতে গৃহাভিমুখে যাত্রা করিয়াছেন। মধ্যমবাবু বলতে এখানে গোবিন্দলালের কথা, অদ্য প্রাতে আজকেই সকালে গৃহাভিমুখে যাত্রা করেছেন, সে পত্র ডাকে আসিল, নৌকার অপেক্ষার ডাক আসে। এবার দেখো বলছে, গোবিন্দলাল স্বদেশে পৌঁছবে 4-5 দিন আগে
কৃষ্ণকান্তের নিকট নায়েবের পত্র পৌঁছলো। নায়েব যে ছিল, নায়েবের পত্র কিন্তু পাঠালো কৃষ্ণকান্তের কাছে, নায়েবের মাধ্যমে গেল, নায়েবের পত্র পৌঁছলো কৃষ্ণকান্তের নিকট, নায়েবের পত্র পৌঁছলো। ভ্রমর শুনিলেন যে, এই যে নায়েব বলতে এখানে কিন্তু এই গোবিন্দলাল যাত্রা করছে এবং নায়েব লিখছে যে সে অদ্য মধ্যমবাবু অদ্য প্রাতে কৃষ্ণকান্ত এই গৃহাভিমুখে যাত্রা করিয়াছে। তাহলে নায়েব এই পত্র লিখেছে, নায়েবের পত্র গেছে কৃষ্ণকান্তের কাছে। ভ্রমর শুনিলেন স্বামী আসিতেছেন, তাই তো? ভ্রমর কি শুনলো? স্বামী আসছে, গোবিন্দলাল ফিরছে দেশে। ভ্রমর তখনই আবার পত্র লিখিতে বললেন, সময় লাগবে আসতে, সেই সময় আবার পত্র লিখতে বসে পড়ল। খান 4-5 কাগজ কালিতে পুরাইয়া ছিঁড়িয়া ফেলিয়া ঘণ্টা 2-4 মধ্যে একখানা পত্র লিখিয়া খাড়া করিলেন। 4 ঘণ্টার মধ্যে একটা পত্র লিখে ফেলল। এই পত্রে মাতাকে লিখিলেন যে আমার বড় পীড়া হইয়াছে। ও কিন্তু গোবিন্দলাল তো বেরিয়ে পড়েছে, আবার গোবিন্দলালকে নয়, অনেকের এখানে ভ্রম হতে পারে, এইখানেও ও তার মাকে লিখছে যে আমার বড় পীড়া হইয়াছে, তোমরা যদি একবার আমাকে লইয়া যাও তবে আরাম হইয়া আসিতে পারি। মানে সে গোবিন্দলালের কাছে আর থাকতে চাইছে না। বিলম্ব করিও না, পীড়া বৃদ্ধি হইলে আর আরাম হইবে না। পারো যদি কালে লোক পাঠাইও, এখানে পীড়ার কথা বলিও না, তুমি এখানে পীড়ার কথা বলো না, যে লোক পাঠাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? এই পত্র লিখিয়া গোপনে ক্ষীরি চাকরানির দ্বারা লোক ঠিক করিয়া ভ্রমর তাহা পিত্রালয়ে পাঠাইয়া দিল। যদি মা না হইয়া তাহা আর কেহ হইতো, তবে ভ্রমরের পত্র পড়িয়াই বুঝিতে পারিত যে ইহার ভিতর কিছু জুয়াচুরি আছে। কিন্তু মা সন্তানের পীড়ার কথা শুনিয়া একেবারে কাতরা হইয়া পড়িলেন। উদ্দেশ্যে ভ্রমরের শাশুড়িকে 1 লক্ষ গালি দিয়া স্বামীকে কিছু গালি দিলেন এবং কাঁদিয়া কাটিয়া স্থির করিলেন, যেহেতু মেয়ে কাঁদিয়া কাটিয়া স্থির করিলেন আগামী কল্য বেহারা পালকি লইয়া চাকর চাকরানি ভ্রমরকে আনিতে যাইবে। ভ্রমরের পিতা কৃষ্ণকান্তকে পত্র লিখিলেন। কৌশল করিয়া ভ্রমরের পীড়ায় কোনো কথা না লিখিয়া লিখিলেন যে ভ্রমরের মাতা অত্যন্ত পীড়িতা হইয়াছেন, ভ্রমরকে একবার দেখিতে পাঠাইয়া দেবেন। উল্টো হলো, এটা ভ্রমরের পিতা লিখলো যাতে কৃষ্ণকান্ত রায় তাকে পাঠায়। ভ্রমরের মাতা অত্যন্ত পীড়িতা হইয়াছেন এবং ভ্রমরকে একবার দেখিতে পাঠাইয়া দিবেন। দাসীদিগকে সেই মতো শিক্ষা দিলেন। কৃষ্ণকান্ত বড় বিপদে পড়িলেন। এদিকে গোবিন্দলাল আসিতেছে। এই সময় ভ্রমরকে পিত্রালয়ে পাঠানো অকর্তব্য স্থানীয়, কারণ তার স্বামী আসছে, তার সেবা যত্নের জন্য তো তার স্ত্রী তো থাকবে, এটা তো কর্তব্যের মধ্যে পড়ছে না, অকর্তব্য। সে তো বাড়ির গৃহকর্তা, বুঝতে পেরেছ? সে বাড়ির গৃহকর্তা কৃষ্ণকান্ত রায়। গোবিন্দলালের অনুপস্থিতিতে ভ্রমরের সমস্ত দায়িত্ব তো কৃষ্ণকান্তের ওপর। তা কর্তব্যবোধ তো জন্মায় যে ভ্রমরকে সেই সময় কি করে পাঠাবে, অকর্তব্য। ওদিকে ভ্রমরের মাতা পীড়িতা, না পাঠাইলেও নয়। 7-5 ভাবিয়া 4 দিনের কড়াকে ভ্রমরকে পাঠাইয়া দিলেন। করারে বলছে 4 দিনের জন্য সে পাঠিয়ে দিল। 4 দিনের দিন গোবিন্দলাল আসিয়া পৌঁছলেন। শুনিলেন যে ভ্রমর পিত্রালয়ে গিয়াছে, আজই তাহাকে আনিতে পালকি যাইবে। গোবিন্দলাল সকলেই বুঝিতে পারিলেন। মনে মনে বড় অভিমান হইল। মনে মনে ভাবিলেন এতটা অবিশ্বাস করে ভ্রমর আমাকে, না বুঝিয়া না জিজ্ঞাসা করিয়া আমাকে ত্যাগ করিয়া গেল। আমি আর সেই ভ্রমরের মুখ দেখিব না, আমি ভ্রমরের মুখ দেখব না। ভ্রমরের উপর গোবিন্দলালেরও একটা অভিমান জন্মালো। যাহার ভ্রমর নাই সে কি প্রাণ ধারণ করিতে পারে না? ভ্রমর ছিল গোবিন্দলালের প্রাণ, তাই তো? ভালোবাসত ভ্রমরকে, কিন্তু ভ্রমর যে নেই, মনে মনে বলল যার ভ্রমর নেই সে কি প্রাণ ধারণ করতে পারে না? এই ভাবিয়া গোবিন্দলাল ভ্রমরকে আনিবার জন্য লোক পাঠাইতে মাতাকে নিষেধ করিলেন। মাতাকে বলল যে পাঠাতে হবে না ভ্রমরকে আনার জন্য। কেন নিষেধ করিলেন তাহা কিছুই প্রকাশ করিলেন না। তাহার সম্মতি পাইয়া কৃষ্ণকান্ত বধূ আনিবার জন্য আর কোনো উদ্যোগ করিলেন না। তাহলে কৃষ্ণকান্ত রায় বধূ আনার জন্য আর কোনো উদ্যোগ করল না। আচ্ছা, এবার দেখো, এই গেল দুটো পরিচ্ছেদের আলোচনা, ঠিক আছে? পরের ক্লাসে থাকবে পঞ্চবিংশতিতম পরিচ্ছেদ ও ষড়বিংশ পরিচ্ছেদের আলোচনা। আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে, তোমরা ক্লাসগুলো করতে থাকো। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।